তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট টপার ব্যাচের সেট দেবো। এই সেটটা আমি গত বছরও দিয়েছিলাম। এই সেটটা হায়ার অর্ডার থিঙ্কিং স্টুডেন্ট যারা রয়েছে অর্থাৎ হাইলি ব্রিলিয়ান্ট তাদের জন্য খুব কার্যকরী, কারণ এখানে আমি প্রচুর অ্যানালাইসিস করব আর এটা সব থেকে বেস্ট লেভেলের একটা সেট। দেখো, প্রথমত পূর্ণমান 25, সময় 50 মিনিট, কিন্তু আমি এখানে প্রচুর অ্যানালাইসিস করেছি। লক্ষ্য করবে, 1 নম্বর, যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি জন্য নাম্বার রয়েছে 1 করে। 1 নম্বর, রকি পার্বত্য অঞ্চলের স্থানীয় উষ্ণবায়ু কী নামে পরিচিত? অর্থাৎ রকি পার্বত্য অঞ্চলে এক রকমের গরম বায়ু অর্থাৎ এক রকমের গরম বাতাস প্রবাহিত হয়, সেই বাতাসকে লোকাল লোকেরা কী বলে? অপশন হচ্ছে চিনুক, লু, কালবৈশাখী। এর মধ্যে সঠিক উত্তরটি হবে দেখো চিনুক। কিন্তু গল্পটা হচ্ছে লু, কালবৈশাখী এগুলো কি? যারা টপার তারা কিন্তু অবশ্যই এগুলো অ্যানালাইসিস করবে। দেখো, চিনুক হবে উত্তর, এক্সট্রা ফর টপার স্টুডেন্ট। দেখো, লু হচ্ছে এক রকমের গরম বাতাস। এই বাতাসগুলো সাধারণত ভারতবর্ষের যে থর মরুভূমি অঞ্চল আছে যেটা রাজস্থানের মধ্যে পড়ছে সেখানে কিন্তু প্রবাহিত হয়। এরপরে কালবৈশাখী কী বাতাস? কালবৈশাখী হচ্ছে এক রকমের আকস্মিক বায়ু। বছরের পার্টিকুলারলি কোনো একটা সময়ে কিন্তু এই বাতাসটা প্রবাহিত হয়। এছাড়াও এখানে আমরা প্রচুর ইনফরমেশন জানবো। দেখো, বিভিন্ন ক্রান্তীয় ঘূর্ণিবাতের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামকরণ হয়। যেরকম ধরো, বঙ্গোপসাগরে সে ক্রান্তীয় ঘূর্ণিবাতকে কী বলে? সাইক্লোন বলে। অনেক সময় প্রশ্ন আসে যে সাইক্লোন কোথায় প্রবাহিত হয় বা সাইক্লোন কোথায় দেখা যায়? আমাদের বলতে হবে বঙ্গোপসাগরে। হ্যারিকেন কোথায় দেখতে পাওয়া যায়? বলতে হবে ক্যারিবিয়ান সাগরে। পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় সেটাকে কি বলে? টাইফুন বলে। পরীক্ষায় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, টাইফুন কোথায় দেখা যায়? উত্তরে বলতে হবে পূর্ব চীন সাগরে টাইফুন দেখা যায়, সেটা হচ্ছে এক রকমের ঘূর্ণিঝড়, তাই তো? নেক্সট, প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল কিছু, সেই প্রাকৃতিক দুর্যোগ থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন করা হয় এক্সট্রা ইনফরমেশনের জন্য। সেটা কি দেখো, 2009 সালে যেটা হয়েছিল সেটার নাম হচ্ছে আইলা। তারপরে 2013 সালে হয়েছিল ফাইলিন। ফাইলিন কোথায় হয়েছিল? ভারত বাংলাদেশের পূর্ব উপকূল। অনেক সময় প্রশ্ন আসে যে ফাইলিন কত সালে হয়েছিল? বলতে হবে 2013 সালে। প্রচুর ইনফরমেশন, প্রচুর অ্যানালাইসিস হবে, তাই মন দিয়ে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। প্রচুর কোশ্চেন কিন্তু তোমার এখানে সলভ হয়ে যাবে। নেক্সট দেখো, 2 নম্বর, একটি নিম্নমুখী বায়ু প্রবাহের নাম লেখো। নিম্নমুখী বায়ু বলতে নিচের দিকে যেটা প্রবাহিত হয় সেটা হচ্ছে নিম্নমুখী, মানে এরকম নিচের দিকে প্রবাহিত হচ্ছে। তো নিচের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু, আর যেটা উপরের দিকে প্রবাহিত হয় তাকে বলবো আমরা অ্যানাবেটিক বায়ু। এবার চলো আমরা ডিটেলস জানি যে অ্যাকচুয়ালি ক্যাটাবেটিক বায়ু বলতে কি। দিনের বেলা সূর্যতাপে পর্বতের ঢালের উপরের বায়ু যে পরিমাণ উষ্ণ বলতে গরম হয়, উপত্যকার মাঝের অংশের বায়ু ততটা উষ্ণ হয় না, অর্থাৎ গরম হয় না। ফলে এই উষ্ণ ও হালকা বায়ু পার্বত্যের ঢাল বরাবর নিচ থেকে উপরের দিকে উঠতে থাকে। এই বায়ু হলো উপত্যকা বায়ু, যার আরেক নাম হচ্ছে অ্যানাবেটিক বায়ু। এই সময় উপত্যকায় শীতল উচ্চচাপযুক্ত বায়ু অবস্থান করে। দেখো, ছবিটা অবশ্যই মাস্ট বি আঁকতে হবে, যদিও এটা 1 নম্বরের প্রশ্ন, কিন্তু এখানে দেখো অ্যানাবেটিক ক্যাটাবেটিক কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় কিন্তু খুব আসে 3 নম্বর বা 2 নম্বর আকারে। তখন কিন্তু এই ছবিটা তোমার আঁকতে হবে। দেখো এই ছবিটা, এখানে কিন্তু তীর চিহ্ন দিয়ে প্রত্যেকটা জিনিস দেখাতে হবে, প্রত্যেকটা কিন্তু মিনিং আছে একটা। কনসেপ্ট ক্লিয়ার? আবার দেখো, আবার রাত্রিবেলায় তাড়াতাড়ি তাপ বিকিরণ করে পর্বতের ঢালের উপরে স্থিত বায়ু অর্থাৎ উপর দিকে যে বাতাস থাকে সেটা শীতল হয় বলতে ঠান্ডা হয়ে পড়ে। এই উচ্চচাপের ভারী বায়ু পর্বতের ঢাল বরাবর উপর থেকে কী করে? নিচের দিকে নামতে শুরু করে, উপত্যকার অবস্থান করে। এই বায়ু হলো পার্বত্য বায়ু, যার আরেক নাম কি বলতো? ক্যাটাবেটিক বায়ু। এই বায়ুর প্রভাবে উপত্যকায় বৈপরীত্য উষ্ণতার সৃষ্টি হয়। এই কারণে হিমাচল প্রদেশের কুলু ও কাংড়া উপত্যকায় মাঝের অংশের তুলনায় পর্বতের উঁচু ঢালে জনবসতি কিছুটা বেশি দেখা যায়। বুঝতে পারলে? এই দেখো ছবিটা অবশ্যই খেয়াল করবে। এই দেখো ছবিটা, এই যে ছবিটা ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে? ছবি আঁকে না, জাস্ট দেখিতে চলে আসে, যে কারণে তারা কিন্তু ফুল মার্কসও পায় না। অবশ্যই ছবি আঁকে আসবা। দেখো নেক্সট, উত্তর আমেরিকায় দেশের সংখ্যা কত? আমরা উত্তর আমেরিকা যেহেতু মুখ দিয়ে উচ্চারণ করলাম, সেহেতু আমরা উত্তর আমেরিকা সম্পর্কে ডিটেলস জানবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে কি একটা সেরা রেজাল্ট করা, একটা সেরা ইনফরমেশনের সেন্টার নিজেকে বানানো। প্রচুর জানবো। দেখো, উত্তর আমেরিকার দেশের সংখ্যা হচ্ছে 23টি। এবার গল্প হচ্ছে কি, এটা ছাড়াও এক্সট্রা তো অনেক কিছু আছে, তাই কি না জিনিয়াস? হ্যালো জিনিয়াস, বুঝতে পারছো? এই যে ব্রিলিয়ান্ট, তোমাকে বলছি, বুঝতে পারছো? দেখো, এক্সট্রা ফর টপার স্টুডেন্ট উত্তর আমেরিকা সম্পর্কে আরও কিছু জানবো। পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর উত্তর আমেরিকা রয়েছে, তার নাম কি? আটলান্টা, মনে রাখবা। পৃথিবীর বৃহত্তম সুপ্রিয় জলের হ্রদ, সেটার নাম কি? সুপ্রিয় মানে কি এটা জানতে হবে। দেখো, যে সমস্ত দেখো জল দুটো সিস্টেম হতে পারে। জল তো মিষ্টি না, কিন্তু গল্পটা হচ্ছে কি, এই যে একটা সমুদ্র জল হয় সেটা হচ্ছে লবণাক্ত, আর একটা জল থাকে যার মধ্যে কোনো কিছু থাকে না। বুঝতে পারছো? সেটা কি? মিষ্টি জল আমরা বলি। যেরকম ধরো পুকুরের জল হতে পারে, টিউবওয়েলের জল হতে পারে। তো সুপ্রিয় জলটা কিন্তু তার মধ্যে কিন্তু কোনো রকম লবণ নেই। কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট দেখো, প্রধান নদী কী আছে? মিসিসিপি, মিসৌরি। দৈর্ঘ্য কত? 6270 কিমি, অর্থাৎ 6270 কিমি। নেক্সট, উচ্চতম শৃঙ্গ ম্যাককিনলে। দেখো এর উচ্চতা কত আছে? 6190 মিটার। পৃথিবীর কসাইখানা কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায়। নাম কি? শিকাগো। নেক্সট,
স্যাডবেরি কি পৃথিবীর বৃহত্তম নিকেল খনি? যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি কোথায় অবস্থিত, আমাদের বলতে হবে উত্তর আমেরিকার স্যাডবেরিতে অবস্থিত। নেক্সট, বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় পাওয়া যায়? বলতে হবে ডেট্রয়েট। কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায় অবস্থিত। ডাকোটা রাজ্য কি বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। দেখো এক্সট্রা ইনফরমেশন প্রচুর জানবো। কাগজের মণ্ড নিউজ প্রিন্ট, দেখো এটা কানাডায় বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কি উৎপাদনে? কাগজের মণ্ড এবং নিউজ প্রিন্ট উৎপাদনে। কে প্রথম স্থান অধিকার করেছে? কানাডা। বুঝতে পারছো তো? নেক্সট, পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কি? উত্তর হবে দেখো বাফেলো। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? বলবো টিটিকাকা, মানে সব থেকে উঁচুতে অবস্থিত। কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকা। দেখো এক্সট্রা ফর টপার স্টুডেন্টদের জন্য বলবো, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোথায় অবস্থিত? দেখো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত তার নাম কি? অ্যাঞ্জেল। পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী, দীর্ঘতম অনেক বড়, কিন্তু উচ্চতম বলে নাই। উচ্চতম বললে কিন্তু আমরা হিমালয় বলবো, মাউন্ট এভারেস্ট, শৃঙ্গ বলবো, কিন্তু উচ্চতম না। এটা বলছে সব থেকে বড়, দীর্ঘ, অনেকটা এলাকা জুড়ে আছে। সেই দীর্ঘতমটার নাম কি? বলতে হবে আন্দিস। আর এর কী হবে? সেটা হবে রকি শৃঙ্গ, তাই না? পৃথিবীর বৃহত্তম নদী সেটা কি? অ্যামাজন। কোথায়? এখানে অবস্থিত। অ্যামাজন নদীর অববাহিকা সৃষ্ট সেলভা সমভূমিতে পৃথিবীর বৃহত্তম চিরহরিত অরণ্য সৃষ্টি হয়েছে, যার নাম সেলভারণ্য। এবার ব্যাপারটা হচ্ছে কি দাদা, চিরহরিত মানে কি? যে সমস্ত গাছে সারা বছর পাতা থাকবে সেগুলোকে আমরা বলবো চিরহরিত অরণ্য, চিরহরিত গাছ। বুঝতে পারলে? পম্পাস অঞ্চল, দেখো স্থানীয় বায়ু পম্পেরও এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার জন্য এখানে তৃণভূমির সৃষ্টি হয়েছে। তবে পূর্ব দিকে বৃষ্টিপাতের তুলনায় বেশি হওয়ার জন্য তৃণভূমির মাঝে কোথাও কোথাও পপলার, ইউক্যালিপটাস গাছ দেখা যায়। বুঝলাম না এটার মানে কি? কোথাও কোথাও যেখানে যেখানে বৃষ্টি কম হয় সেখানে ছোটো ছোটো ঘাস, আর যেখানে একটু বেশি বৃষ্টিপাত হয় সেখানে কি হয়? সেখানে হচ্ছে পপলার, ইউক্যালিপটাস, এই টাইপের বড় বড় গাছ দেখা যায়। বর্তমানে এই তৃণভূমি অঞ্চলের অধিকাংশ পরিবহন ও কৃষিকাজের জন্য কেটে ফেলা হয়েছে, যেটা খুবই খারাপ জিনিস। পরিবেশের এই জিনিসগুলো কেটে ফেলে আমরা কী করছি? আমাদের প্রয়োজন মেটাতে আমরা বিভিন্ন রকম শিল্প, কলকারখানা, রাস্তা তৈরি করছি। কিন্তু গল্পটা হচ্ছে এই গাছপালাগুলো কোথায়? গাছপালাগুলো তো কমে যাচ্ছে, তাহলে অক্সিজেনের সাপ্লাই কে করবে? তাই কি না? ভাবার মতো বিষয়। তোমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমরা অবশ্যই ভাববে তোমরাই তো দেশ গড়বে, সবাই দেশ গড়ো। দেখো আর্জেন্টিনার এত বেশি পরিমাণে গম উৎপন্ন হয় যে এই দেশ পৃথিবীর শ্রেষ্ঠ গম রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। বুঝতে পারছো? সব থেকে বেশি গম উৎপাদিত হচ্ছে। নেক্সট, বর্তমানে পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার নামে পরিচিত। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন জানলাম, দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার কাকে বলা হয়? আমরা বলবো পম্পাস অঞ্চল। নেক্সট, পম্পাস অঞ্চল পশুচারণে খুব ভালো। এখানকার পশুচারণ ভূমিকে বলা হয় এস্টেন্সিয়া। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন হয় এস্টেন্সিয়াকে, আমরা বলবো পম্পাস অঞ্চলে পশুচারণ খুব ভালো। এখানকার পশুচারণ ভূমিকেই বলবো আমরা এস্টেন্সিয়া। নেক্সট, করডোবা আন্দিস পর্বতের পাদদেশে অবস্থিত, দুগ্ধ শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত। অনেক সময় প্রশ্ন আসতে পারে যে করডোবা কিসের জন্য বিখ্যাত? নেক্সট প্রশ্ন, মাংস রপ্তানিতে পম্পাস অঞ্চল তথা আর্জেন্টিনা পৃথিবীতে প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট দেখো, পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? অ্যান্সার বলবো সুপিরিয়। পঞ্চহ্রদ কিন্তু সুপিরিয়র সাথে দেখো যুক্ত। কীরকম? পঞ্চহ্রদের মধ্যে বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম হলো সুপিরিয়। পঞ্চহ্রদ বলতে 5খানা হ্রদ রয়েছে, সেগুলোর নাম কি? উত্তর আমেরিকার পঞ্চহ্রদ অবস্থিত। কোথায় পঞ্চহ্রদ অবস্থিত? উত্তর আমেরিকায়। আসলে প্রশ্ন আসতে পারে যে সেই পঞ্চহ্রদগুলোর নাম কি? আমরা বলবো সুপিরিয়, মিশিগান, হুরন, ইরি এবং আন্টারিও। এই 5টি হ্রদকে পঞ্চহ্রদ বলা হয়। নেক্সট, পঞ্চহ্রদকে কোন নদী যুক্ত করেছে? আমাদের বলতে হবে সেন্ট লরেন্স। টপার স্টুডেন্টদের জন্য দেখো, এই নদীর উপরেই ইরি ও আন্টারি হ্রদের মাঝে পৃথিবীর বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে। ওকে, 60 ডিগ্রি অক্ষরেখায় পশ্চিম থেকে পূর্ব প্রবাহিত বায়ুকে কি বলে? উত্তর বলতে হবে তীক্ষ্ণ চিৎকারী সাইড বলা হয়। তীক্ষ্ণ চিৎকারী মানে সশব্দে প্রবাহিত হয়, যেটাকে ইংলিশে বলে স্ক্রিনিং সিক্সটিস। এক্সট্রা টপার স্টুডেন্ট দেখো, এছাড়াও আমরা আরও কিছু জানি, সেটা কি 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি। যা পড়বো ডিটেলস পড়বো না তো পড়বো না, পড়লে সব কিছু ডিটেলস একবারে জেনে নেবো। কনসেপ্ট ক্লিয়ার? পড়লে পড়ার মতো পড়বো, ঘুমালে ঘুমানোর মতো ঘুমাবো, খাইলে খাওয়ার মতো ঘুমাবো, সিনেমা দেখলে সিনেমার মতো দেখার মতো দেখবো। তো যখন পড়বে মন দিয়ে পড়ো, A to Z অ্যানালাইসিস করে পড়ো, কোনো জিনিস ছেড়ে যাবে না, যা আছে সব পড়ো। বুঝতে পারছো? তাহলে তো একটা সেরা লেভেলের স্টুডেন্ট হতে পারবে। দেখো, এক্সট্রাভার টপার্স গর্জনশীল 40, রোয়ারিং 40, এটা কি বলছে? 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বের প্রবাহিত সশব্দে, এক রকমের বাতাস প্রবাহিত, যেটা সশব্দে মানে প্রচণ্ড আওয়াজে প্রবাহিত হচ্ছে। এই যে সশব্দে প্রবাহিত যে বাতাসটা প্রবাহিত হচ্ছে সেটাকে বলবো পশ্চিমা বায়ু। মনে রাখতে হবে এখানে কোডিং ল্যাঙ্গুয়েজ কোথায় কোথায় আছে দেখো, 40 ডিগ্রি দক্ষিণে অক্ষরেখা। আর একটা কোডিং ল্যাঙ্গুয়েজ কি আছে? পশ্চিম থেকে পূর্ব। দুটো কোডিং ল্যাঙ্গুয়েজ আছে। দেখো মেন পয়েন্ট 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, বাস এটা আমাদের মনে রাখতে হবে। একটা জিনিস রাখতে হবে কি? পশ্চিম থেকে পূর্ব দিকে, আর সশব্দে তো প্রবাহিত হবেই, সেটাকে আমরা বলবো কি? গর্জনশীল 40। একই রকম প্রথমত 50, হাউলিং 50 হচ্ছে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর প্রচণ্ড গতিতে প্রবাহিত উন্মত্ত মানে পাগলের মতো
যে বায়ু প্রবাহিত হচ্ছে তাকে বলবো পশ্চিমা বায়ু। নেক্সট দেখো, পৃথিবীর রুটির ঝুড়ি ড্যাশকে বলা হয়, কাকে বলা হয়? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় ডাকোটা রাজ্যকে। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় বৃষ্টি আবহাওয়ার পরিবর্তন ঘটে? দেখো আমরা বলবো টপোস্ফিয়ার। এই স্তরকে ঝড় ঝঞ্ঝার স্তরও বলা হয়। আর শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। আচ্ছা, টপোস্ফিয়ারকে কেন ঝড় ঝঞ্ঝার স্তর বলা হয়? যেহেতু টপোস্ফিয়ারে কী হয়, ধূলিকণা, বায়ুকণা, বাতাস, জলীয়বাষ্প ইত্যাদির মিশ্রণ পাওয়া যায়। এর ফলে এই জায়গাটায় বজ্রবিদ্যুৎ, বৃষ্টিপাত ইত্যাদি প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে। যেহেতু এরকম প্রাকৃতিক ঘটনাগুলো ঘটে, তার জন্য একে বলা হয় ঝড়ঝঞ্ঝার স্তর। এবার গল্পটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারকে কেন বলা হয় না? যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ারে এই সমস্ত কোনো উপাদানই তেমন থাকে না, তার জন্য এখানে প্রাকৃতিক যে ঘটনাগুলো, ঝড় বৃষ্টি এগুলো ঘটে না, তার জন্য একে বলা হয় শান্তমণ্ডল। ক্লাস 10-এর গল্প কিন্তু এটা, অর্থাৎ ক্লাস 10-এ গিয়ে ফিজিক্যাল সায়েন্সে কিন্তু পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে সেখানে কিন্তু এটা ডিটেলস পড়তে হবে। যেটা বায়ুমণ্ডলের কোন স্তরকে ঝড়ঝঞ্ঝার স্তর বলা হয়, কাকে শান্তমণ্ডল বলা হয়। নেক্সট, কাকের রাবারের রাজধানী বলা হয়? উত্তর হবে অ্যাক্রনকে বলা হয়। নেক্সট, স্লিট কি? উত্তর দেখো, জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো স্লিট। অর্থাৎ স্লিটের মধ্যে কি থাকবে? জলকণাও থাকবে আর তার সঙ্গে সঙ্গে হালকা হালকা বরফ মিক্সার হয়ে থাকবে। এই যে দুটোর মিশ্রিত রূপ, একে বলবো স্লিট। নেক্সট, পৃথিবীর কোথায় সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? অ্যান্সার বলতে হবে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের খুব পাশে অবস্থিত মৌসিন নামে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে। নাম কি? চেরাপুঞ্জি। কোন মেঘের অপর নাম থান্ডার ক্লাউড? থান্ডার না? দেখো বলবো কিউমুলোনিম্বাস মেঘের অপর নাম হচ্ছে বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড, তাই না? এক্সট্রা টপার দেখো বলবো কিউমুলোনিম্বাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, তাই এর আরেক নাম বজ্রমেঘ বা থান্ডার ক্লাউড। অনেক সময় এই মেঘ থেকে শিলাবৃষ্টি হতে দেখা যায়। স্ট্র্যাটোকিউমুলাস এর অপর নাম কি? বাম্পি ক্লাউড। এটা ইম্পর্টেন্ট। এই মেঘ দেখতে অনেকটা স্তূপের মতো ওই স্তরে স্তরে সাজানো থাকে। অনেক সময় দেখে মনে হয় স্তরগুলো যেন গড়িয়ে চলছে, তাই এর আরেক নাম বাম্পি ক্লাউড। কেন গড়িয়ে চলছে এরকম মনে হয়, তার জন্য নাম কি? বাম্পি ক্লাউড। নেক্সট, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটি জন্য নাম্বার হচ্ছে 3 করে। 1 নম্বর, প্রতি ঘূর্ণবাদ কি? সাময়িক বায়ু কাকে বলে? উত্তর দেখো, কোনো জায়গায় বায়ুর উষ্ণতা হঠাৎ করে কমে গেলে, অর্থাৎ একটা ধরো উষ্ণতা আছে, ধরো সাপোজ লেটেস্ট কনসিডার দ্যাট 30 ডিগ্রি সেলসিয়াস দেয়, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস ওখানে তাপমাত্রা আছে। হঠাৎ করে দেখা গেলো 18 ডিগ্রি হয়ে গেল, বা হঠাৎ করে দেখা গেলো 30 ডিগ্রির বদলে 40 ডিগ্রি হয়ে গেলো, বেড়ে গেলো হঠাৎ করে, হঠাৎ করে চেঞ্জ চলে আসলো। তখন কেন্দ্রে থাকায় উচ্চচাপ আর বাইরের দিকে সৃষ্টি হয় নিম্নচাপ। তার মানে কি? একটা সেন্টার আমি চিন্তা করতে পারি, অর্থাৎ এরকম একটা সেন্টার আমি চিন্তা করি, এরকম একটা সেন্টার আমি চিন্তা করতে পারি। ওকে, তো বলছে যে এরকম যদি হয়, এই অবস্থায় বায়ু কেন্দ্র থেকে বাইরের দিকে বেরিয়ে যায়, অর্থাৎ তার সেন্টার থেকে কি হচ্ছে? বায়ু বাইরের দিকে এরকম বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, যেহেতু এটি ঘূর্ণবাতের সম্পূর্ণ বিপরীত অবস্থা, তাই এর নাম প্রতিপা ঘূর্ণবাত, অর্থাৎ অ্যান্টি সাইক্লোন বলবো, অর্থাৎ বিপরীত দিকে ঘটছে। সাময়িক বায়ু বছরের একটা নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত হয় যে বায়ু, তাকে বলবো সাময়িক বায়ু। অর্থাৎ বছরের পার্টিকুলারই কোনো একটা সময় হতে পারে, বা দিন বা রাতের কোনো একটা নির্দিষ্ট টাইম হতে পারে, ওই সময় যে বায়ু প্রবাহিত হচ্ছে তাকে বলবো কি? সাময়িক বায়ু বা পিরিয়ডিক পয়েন্ট। নেক্সট, কার্ডিলেরা কি? মৃত্যু উপত্যকা সম্পর্কে যা জানো লিখো। দেখো, কার্ডিলেরা শব্দের অর্থ হলো পর্বতের শৃঙ্খল, তাই না? বা অনেকগুলো পর্বতের তুমি বলতে পারো মিলনস্থলে বলা যেতে পারে। অর্থাৎ কার্ডিলেরা শব্দটির অর্থ হলো শৃঙ্খল বা অনেকগুলো পর্বত যেখানে মিলিত হচ্ছে, সেরকম একটা বিষয়। উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমে পার্বত্য অঞ্চলে কতগুলো সমান্তরাল নবীন বঙ্গীয় পর্বতমালা নিয়ে এই কার্ডিলেরা সৃষ্টি হয়েছে। পশ্চিমের পার্বত্য অঞ্চলের ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব অংশের এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু, তাই এই অঞ্চলে প্রাপ্ত সামান্য জলের লবণতা এত বেশি হয় যে এখানে কোনো জীব বেশি থাকতে পারে না। মানে এত পরিমাণে লবণ রয়েছে যে কোনো জীব এখানে বেশি থাকতে পারছে না। এই গভীর উপত্যকা মৃত্যু উপত্যকা নামে পরিচিত। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান দেখো 56 ডিগ্রি সেলসিয়াস, সামান্য 40 ডিগ্রি সেলসিয়াস হলে আমরা কেমন করি, সেখানে 56 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, এতটা গরম। এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। আচ্ছা, নেক্সট, লাপ্লাটা কি? দক্ষিণ আমেরিকার নদ নদীগুলোর বৈশিষ্ট্য লেখো। দেখো বলবো পারানা, প্যারাগুয়ে, উরুগুয়ে, এই 3টি নদীর মিলিত প্রবাহকে একসাথে লাপ্লাটা নদী বলে। তার নদীগুলো কি? প্যারানা, প্যারাগুয়ে এবং উরুগুয়ে, এই 3টা নদীকে একসাথে লাপ্লাটা নদী বলে। দক্ষিণ আমেরিকার নদীগুলির বৈশিষ্ট্য: দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দীর্ঘ এবং আয়তনে বিশাল, অর্থাৎ অনেক বড় এবং বিশাল হয়। নদীগুলি বৃষ্টির জল এবং বরফগুলা জলে পুষ্ট, তাই চিরপ্রবাহী। অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। অর্ণিকা নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। টিকা লেখো। নিরক্ষীয় শান্ত বলয়, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নিরক্ষীয় অঞ্চল বরাবর উষ্ণ এবং হালকা বায়ু সোজা উপরের দিকে উঠে যাওয়ায় এখানে বায়ুর ঊর্ধ্বমুখী স্রোত লক্ষ্য করা যায় না, অর্থাৎ বায়ুর তেমন এখানে গতিবেগ নেই। ভূপৃষ্ঠের সমান্তরালে কোনো বায়ু প্রবাহিত হয় না, অর্থাৎ সমান্তরাল অর্থাৎ প্যারালালভাবে চলছে না, ফলে এখানে বায়ুর কোনো
চলাচল বোঝা যায় না, শান্তভাব বিরাজ করে, তাই এই অঞ্চলের নাম নিরক্ষীয় শান্ত বলা হয়। প্রাচীনকালে অর্থাৎ অনেক আগের দিনে এই অঞ্চলের উপর দিয়ে জাহাজ চালানোর সময় প্রায় জাহাজগুলো থেমে যেত, কারণ বায়ুর তো স্পিড নেই। নাবিকরা এই অঞ্চলের নামকরণ করেন ডোল ড্রামস, যার মানে কি শান্ত অবস্থা। নেক্সট দেখো, নিচের প্রশ্নের উত্তর দাও। 4 নম্বর রয়েছে, শরৎকাল বৃষ্টিপাত সম্পর্কে যা জানো লিখো। বা বলতে পারি যে এই প্রশ্ন রিলেটেড আরও কি প্রশ্ন হতে পারে এক্সট্রা, এই প্রশ্ন রিলেটেড প্রতিভ ঢাল কাকে বলা হয়, অনুবদ্ধ ঢাল কাকে বলা হয়, অনুবদ ঢাল, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, শরৎকাল বৃষ্টিপাত কাকে বলে, এই বিষয়গুলো, এই একটা প্রশ্নতে কিন্তু অনেকগুলো প্রশ্ন কভার হবে। তো শরৎকাল বৃষ্টিপাত এখানে রয়েছে, অবশ্যই পড়বে। আর অবশ্যই কী করবে বলো তো, ছবিটা দিবে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই পরীক্ষার জন্য, অবশ্যই ভালো করে ফলো করে যাবে। এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কভার আছে। দেখো, অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, শরৎকাল বৃষ্টিপাত, এবার তার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছায়া অঞ্চল, অনেকগুলো প্রশ্ন কভার হচ্ছে এই পৃষ্ঠার থেকে, বুঝতে পারছো তো? অবশ্যই টেকনিক্যালি পড়ো। আর এখানে দেখো আরেকটা বিষয় বাবা, এই যে ভারতের কোথায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয় সেই ব্যাপারটা এখানে বলে দিছে, অবশ্যই পড়বে। সো ওয়ান অফ দ্য বেস্ট সেট দিলাম, তো অবশ্যই মন দিয়ে পড়ো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি পারো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও।